এখন তোমাদেরকে দেখাবো কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সারণী থেকে। হ্যাঁ, আমরা কিন্তু 6 কিংবা 7 অবশ্যই মধ্যক নির্ণয়টা দেখে আসছি যে মধ্যক নির্ণয় করতে গেলে প্রদত্ত উপাত্তগুলোকে ক্রম অনুযায়ী সাজাইতে হয়, কিন্তু সারণীতে ক্রম অনুযায়ী না সাজিয়ে এখানে একটা নতুন তথ্য আছে যেটার নাম হলো ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাহলে কি বলা হচ্ছে? ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এটা কি জিনিস এখনই তোমরা দেখতে পাবা। তো আমরা গণসংখ্যা সারণী একটা তৈরি করি, মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী। নতুন তথ্য আজকে মধ্যক নির্ণয়ের গণসংখ্যা সারণী বা ক্রমযোজিত লিখতে পারো, ক্রমযোজিত গণসংখ্যা সারণী। তাহলে তোমার ব্রেনে থাকবে যে আমরা যদি মধ্যক নির্ণয় করতে চাই, মধ্যক নির্ণয়ে তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই তোমার ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা কি আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা আমরা বোঝার চেষ্টা করব। ক্রম অনুযায়ী সাজানোর জন্য ক্রমযোজিত গণসংখ্যা। তো এখানে ধরো প্রথমে আছে প্রাপ্ত নম্বর, এরপর গণসংখ্যা। তাহলে আমরা দিয়ে দিলাম প্রাপ্ত নম্বর, এরপর হচ্ছে তোমার গণসংখ্যা। এটাকে লিখতে পারো যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, একই কথা। হ্যাঁ, এখানে যে কটা আছে 2 3 4 5 6 7 8 9। আর একটা দিই, তো 45 থেকে শুরু আছে 45 50 60 এলোমেলো পুরো শ্রেণীবদ্ধতে নাই, 65 আবার 70, এবার আছে তোমার 75, দেন 80 90 95 100। গণসংখ্যা হচ্ছে তোমার 3 2 5 4 10 15 5 3 2 1। তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু জানা জিনিস, এখানে কোনো শ্রেণী ব্যাপ্তি দেওয়া নেই, জাস্ট প্রাপ্ত নম্বরগুলো। হ্যাঁ, তা আমরা মধ্যক নির্ণয় কি কি জানি? মধ্যক নির্ণয়ের দুটো সূত্র ব্যবহার করতাম, একটা হচ্ছে জোড়ের ক্ষেত্রে আর একটা বিজোড়ের ক্ষেত্রে। হ্যাঁ, জোড়ের ক্ষেত্রে এবং বিজোড়ের ক্ষেত্রে। তাহলে তোমরা এখানে একটু খেয়াল করো, আমরা উপাত্তের সংখ্যা বিজোড় হলে আমরা কি শিখেছিলাম? মধ্যক।
উপাত্ত সময়ের সংখ্যা যোগ 1 ভাগ 2 এততম পদ, এটাই হবে কি মধ্যক। তার আগে আমরা সুন্দর করে সাজিয়েছিলাম। আর যদি জোড় হয় তাহলে আমরা মধ্যক কি লিখেছিলাম, তো উপাত্ত সংখ্যাকে যদি আমরা n ধরি, উপাত্ত সংখ্যাকে n ধরিতে একবার লিখে দেই n/2 তম ও n/2 যোগ 1 এততম পদ দুটির যোগফল, লেখা হয় সাংখ্যিক মানের যোগফল। এটার আমরা দিলাম না, আমরা এটা দিয়ে দিলাম। n কি জিনিস, n হচ্ছে মোট উপাত্তের সংখ্যা। তাহলে এটা হচ্ছে আমরা বিজোড়ের ক্ষেত্রে মধ্যকটা জানি আমরা n+1/2 তম পদ, আর যদি জোড় হয় সেই ক্ষেত্রে আমরা জানি n/2 আর n/2 যোগ 1 এততম পদ দুটির যোগফল ভাগ 2। এটা কিন্তু কি ফর্মুলা আমাদের, হ্যাঁ, মাঝের পদ দুটির গড়ই হবে মধ্যক। অর্থাৎ এটা কেন করা হয়েছিল আবার একটু রিমাইন্ড করে দেই, 3 5 7 9 11। তাহলে এখানে উপাত্তের সংখ্যা কত ছিল, বিজোড়। তাহলে এই দিক থেকে বাদ দেব দুইটা, এই দিক থেকে দুইটা বাদ, দিস ইজ কল্ড মধ্যক, যেহেতু ক্রম অনুযায়ী সাজা আছে। আর যদি এখানে হতো 3 5 7 9 11 একটা 12 চলে আসে, তখন কি এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যার কারণে তাহলে এই দিক থেকে অর্ধেক, ওই দিক থেকে অর্ধেক, আর বাকি যদি একটা করে নেই তাহলে তো আমাদের কিছুই থাকবে না। তখন এই যে মাঝের দুটি পদ, এই মাঝের দুটি পদের গড়ই হবে মধ্যক, অর্থাৎ 7 যোগ 9 ভাগ 2, আর এটাই হলো তোমার মধ্যক। এখানে মধ্যক হলো তোমার 7। আর যদি জোড় সংখ্যা হয় মাঝের পদ দুটির গড়, এই মাঝের পদ দুটি বের করার জন্য কিন্তু ফর্মুলা কিভাবে অর্ধেকটা পাওয়া যাবে। তাহলে এখানে যেমন তোমার আছে কত 1 2 3 4 5 6, টোটাল n হলো 6। তাহলে আমরা লিখতেছি n/2, তার মানে 6/2, অর্থাৎ 3তম। আর n/2 যোগ 1, তার মানে 3 যোগ 1 সমান 4তম। তাহলে এখানে আমরা দেখতেছি এটাকে বলতেছি 1, এটাকে বলতেছি 2, এটা কি 3, এটা কি 4। তাহলে দেখো 3 এবং 4তম পদ দুটির গড়, 3তম 4তম পদ দুটির যোগফল ভাগ 2, তাহলে কিন্তু মধ্যক পাওয়া যাবে। তাহলে এগুলা কি আমাদের আগের পড়ালেখা, হ্যাঁ, আগে আমরা এগুলো শিখে আসছি, এখন একটু দেখা যে হ্যাঁ, যাতে আমরা ব্যাপারটা একটু পুরোপুরি মেমোরিতে আনতে পারি। তাহলে আমি এটা যখন বুঝাবো খুব সহজেই যেন তুমি কাউন্ট করতে পারো। এবার দেখো যোজিত গণসংখ্যা, এটাতে কাজ কি, হ্যাঁ। এখন যোজিত গণসংখ্যার হচ্ছে নিয়ম, প্রথম সংখ্যাটা তোমার ঠিক থাকবে, পরেরটা হবে এই দুটো যোগ করে, অর্থাৎ 3 যোগ 2 সমান সমান কত হবে 5। অর্থাৎ প্রথম যোজিত সংখ্যা 3 ছিল, 3ই থাকবে। দ্বিতীয় যোজিত গণসংখ্যা হবে উপর থেকে দুটো যোগ করে, এই জন্য 3 যোগ 2 দেখাইলাম। পরেরটা যদি দেখায় তাহলে 3 যোগ 2 যোগ 3, তাহলে এখানে এইটা যোগ এইটা যোগ এইটা, তাহলে 5 2 7 আর 3 10। তাহলে 3 নম্বরের যোজিত গণসংখ্যা হচ্ছে 10। এখন যখন এটা তুমি বুঝে ফেলছো, তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 10। এখন এই তিনটার সঙ্গে যদি আমি 4 যোগ করি, যে কথা 10-এর সঙ্গে 4 যোগ করা কিন্তু একই কথা, কারণ 10ই হচ্ছে তোমার এই তিনটি গণসংখ্যার সমষ্টি। তাই আমরা সংক্ষেপে সহজে করার জন্য তাহলে এই 10-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি কত পাবো 14 পাবো। 14-এর সঙ্গে যদি 10 যোগ করি কত পাবো 24 পাবো। 24-এর সঙ্গে 15 যোগ করলে 5 4 9 2 এর আগে 3 39 পাবো। এর সঙ্গে 5 যোগ করলে 44 পাবো। 44 এ 3 যোগ করলে 47 পাবো। 2 যোগ করলে 49, ফাইনালি এখানে কত 50। অর্থাৎ টোটাল প্রাপ্ত নম্বর এবং টোটাল লোক সংখ্যা কত এখানে 50 জন। এই 50 জনের প্রাপ্ত নম্বরটা এখানে গণসংখ্যার মধ্যে দেওয়া আছে। এখন বিষয়টা এইরকম যে 45 আছে তোমার 3 বার, 50 আছে এখানে 2 বার, 60 আছে 5 বার, 65 আছে 4 বার, 70 10 বার, 75 15 বার, 80 5 বার, 90 3 বার,
95 দুইবার, 100 হলো একবার। এখন আমরা দেখতে পাচ্ছি, আরো ক্লিয়ারলি করে দেব, আগে তোমরা জায়গাটা ক্লিয়ার করে নাও। তাহলে এখানে আমরা শুধু মনে রাখবো মোট গণসংখ্যা যে কথা, এই যোজিত গণসংখ্যা শেষের সংখ্যাটা কিন্তু একই। আমরা যদি এখানে যোগ করতাম, এখানেও কিন্তু n সমান তোমার 85 বের হতো। এগুলো যোগফল কত বের হবে? 50, যেটা এটা দেখে শেখানো যাবে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এখানে n সমান সমান 50। অতএব বলতে পারবা n/2, তার মানে 50/2 সমান সমান 25তম। আচ্ছা, 25তম পদ আগে আমরা দিয়ে দিই একটু। 50 যা হলো জোড়, যেহেতু এটা জোড়, তাহলে আমরা কি বলতে পারবো? মধ্যক সমান, যে সূত্র আগে লিখে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে n বলতে এখানে 50, তুমি একবারে লিখে দিতে পারো 50/2 বা n/2। একবারে দিলাম 50/2তম ও 50/2 যোগ 1 এততম পদ দুটি যোগফল ভাগ কত? 2। এটাই কিন্তু মধ্যক। এখানে n এর মান কত বের হয়েছে? 50, যা হলো জোড়। জোড়ের ক্ষেত্রে মধ্যক নির্ণয় ফর্মুলা আমরা শিখেছি। তাহলে এখানে আমরা অবশ্যই বলতে পারবো 50 কে 2 দ্বারা ভাগ করলে কি বলা যাবে? 25তম, ও এটা হবে কি 26তম পদ দুটি যোগফল ভাগ কত? 2। তাহলে এখানে তোমার আসল প্রশ্ন এখন হাজির। 25তম পদ এবং 26তম পদ আমরা কিভাবে পাবো, এটা কিন্তু আমাদের এখন ভালো করে বুঝতে হবে। আদারওয়াইজ তুমি কখনোই জিনিসটা মনে রাখতে পারবে না। তাহলে 25তম পদ এখানে কোনটা, তুমি কেমনে বলবা? তাহলে এই 25তম পদ 26তম পদ খোঁজার জন্যই কিন্তু যোজিত গণসংখ্যাটা প্রয়োজন। তাহলে এখানে যোগ করে যেখানে 25তম পদ আছে, কোথায় লুকিয়ে আছে দেখো, এই 24 পর্যন্ত সংখ্যাগুলো হলো 70 নম্বর যারা পেয়েছে তারা হলো 24 পর্যন্ত। কিভাবে 24 পর্যন্ত? তুমি যদি ভালো বুঝতে চাও, কথার কথা ধরো যে এখানে 45 3বার, কয়বার লিখলাম? 3বার। 50 2বার, এরপরে 60 5বার, 2 3 4 5। 65 4বার। 70 হলো এবার 10বার। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার খেয়াল করো পরেরটা 75 আছে 15বার। আর বেশি লিখে রাখবে না, 75 75 এম চলবে 15বার। এখন তোমার যদি নরমাল এরকম প্রশ্নক্রম অনুযায়ী সাজানো থাকতো, তাহলে আমরা 25তম পদ খুঁজবো। আমরা দেখো গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এখানে আসে তোমার হলো এটা 25তম, এটা হলো তোমার কি 26তম। তার মানে এই 25তম 26তম পদটা কোথায় লুকায়িত? এই যে এই সংখ্যাটির মধ্যেই 25ও আছে 26ও আছে। এখানে কি আছে? 25তম পদও আছে 26তম পদ আছে। তাহলে 25তম পদের প্রাপ্ত নম্বর কত? 75। 26তম পদের প্রাপ্ত নম্বর কত? 75, যা স্পষ্ট তুমি এখানে ভেঙে লেখার পরে দেখতে পেলে। ওকে, তাহলে আমরা খুব সহজে বুঝে নেব যে যোজিত গণসংখ্যার কাজই হচ্ছে যে যোজিত গণসংখ্যা দেখে আমরা বুঝবো এখানে যখনই মধ্যক নির্ণয়ের ফর্মুলাটা দেওয়া হবে, এই ফর্মুলাতে পদগুলো বের করার জন্য যোজিত গণসংখ্যাটা তোমার প্রয়োজন। 25তম পদ 25 তারা কোথায় লুকায়িত? 39 এর মধ্যে আছে। 26 কোথায় আছে? 39 এর মধ্যে আছে। তাহলে 25তম পদে প্রাপ্ত নম্বর কত? 50। 26তম পদে প্রাপ্ত নম্বর কত? 75। 25তম পদে প্রাপ্ত নম্বর 75। 26তম পদে প্রাপ্ত নম্বর 75। তখন কিন্তু
আমরা সুন্দর করে এখানে দিয়ে দিতে পারি 25তম পদ কত 75 যোগ 26তম পদ কত 75 ভাগ কত 2 তাহলে 75 দুগুণ 150 ভাগ 2 সমান সমান কত 75 অর্থাৎ এই উপাত্তের মধ্যক কত 75 এই উপাত্তের মধ্যক 75 এই উপাত্তগুলোর মধ্যক কত আসবে 75 তার খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য ছিল পরীক্ষা যদি আসে আমরা কিন্তু সুন্দর করে করতে পারবো এবং এটা বোঝার পরে আজকে তোমাদের একটা কাজ দেওয়া থাকবে সেটা হচ্ছে 11 নম্বর অঙ্ক থেকে তোমরা মধ্যক নির্ণয় করে আমাকে দেখাবে 11 নম্বর যে অঙ্কটা ওখান থেকে মধ্যক আগে আমরা এটা ভালো করে বুঝবো তো এটা তোমার কাছে যেহেতু একটা নতুন তথ্য তুমি কয়েকবার কিন্তু এটা দেখবা ওকে যে কিভাবে জটিল গণসংখ্যাটা তৈরি করা হয় এখানে প্রথম সংখ্যা ঠিক থাকবে প্রথম দুটো গুণ যোগ করে এটা নামাবো আবার এই তিনটা যোগ করে নামাবো এই চারটা যোগ করে নামাবো এই পাঁচটা যোগ করে এটা হবে এই ছয়টা যোগ করে এটা হবে সাতটা যোগ করে এটা হবে এইভাবে আর এটাকে বলা হচ্ছে যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা সারণী সামটাইমস কিন্তু শুধু এটাই পরীক্ষা আসে প্রদত্ত তথ্য দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো তখন কিন্তু তোমাকে এটা তৈরি করলে শেষ আর একটা মনে রাখবো কেবলমাত্র মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই যোজিত গণসংখ্যা সারণীটা তোমার প্রয়োজন হয় শুধুমাত্র মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এটা লাগবে আর বড় ক্লাসে যখন উঠবো তখন আমরা দেখব অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রেও এই যোজিত গণসংখ্যার প্রয়োজন হয় তাহলে আজকে মনে রাখবে যে মধ্যক নির্ণয়ে অবশ্যই যোজিত গণসংখ্যাটা প্রয়োজন কেন সূত্র ফেলানোর পরে মাঝের পদ দুটি বের করার জন্য এটা প্রয়োজন মাঝের পদ দুটি বের করার জন্য যোজিত গণসংখ্যাটা প্রয়োজন তাহলে এটা কথা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবা আর এখানে যে তোমাকে एग्जांपलগুলো দেওয়া হবে এটাও কিন্তু মনে রাখবে এটা হলো রিয়াল এটা যদি ভালো বুঝো তাহলে বুঝবে হ্যাঁ এগুলো এইভাবে আসলে হওয়া উচিত ওকে তাহলে আমরা সময় শেষ প্রান্তে এসেছি আমাদের টার্গেট ছিল আজকে একটা গড় নির্ণয় করব একটা আয়তলেখ আঁকবো এবং মধ্যক নির্ণয় করব এবং আমরা সাকসেসফুল মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওগুলো আপলোড করা থাকবে সেখানে তোমরা দেখবে এরপরে নেক্সট দিন আমরা যে তথ্যগুলো বাকি আছে আমরা এটা করব তো ভালো করে তোমরা করবা আজকে এই পর্যন্তই থাক আর এর পরবর্তী ক্লাস তোমাদের কয়টায় 4টায় সবাই কিন্তু মনে রাখবে হ্যাঁ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ